মেধা অনুযায়ী মূল্যায়ন করা, ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি, যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না, যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন? সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ, ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণ বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত, এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায়। তার নাতি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক, তাকে কোটার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে। ইসলাম এরকম কোনো ভাওতাবাজির ধর্ম। মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা দোষের কিছু না। এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া, এটা মৌলিকভাবে দোষের কিছু না। কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায়, এটা যদি দেখা যায় যে 10 জন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে, অথবা 20 জন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে, আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ, ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত, এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয়, মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যারা জিহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দ্বীনের জন্য, তাদের আল্লাহর বিধান অনুযায়ী জিহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন। এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া, এটা এই বিষয়টা অবশ্যই আমাদের ভেবে নেওয়া উচিত। আমাদের হাইকোর্টে যেহেতু এই বিষয়টা এখনো পেন্ডিং আছে, বিচারাধীন বিষয়, আমরা বলবো যে এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন। মানুষের অধিকার যেন ঠিক থাকে, প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায়, এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে কিন্তু আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আর আমরা যখনই এই আন্দোলনগুলোর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে যদি একটু তাকাই, আমরা দেখব প্রতিনিয়ত কত অসুস্থ মানুষ কষ্টের মধ্যে এখন আছে, যানবাহনগুলো থেমে আছে, দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে। কুমিল্লাতে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে। এই যে অবস্থা চলছে, এটা রক্তক্ষয়ী একটা পর্যায়ে যাওয়ার আগেই রাষ্ট্রপক্ষের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা, ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি, যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না, যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন? আমাদের প্রতিবন্ধী যারা আছে, আমাদের অসুস্থ যারা আছে, অথবা আমাদের দেশের উপজাতি যারা আছে, এই সমস্ত কোটাগুলো বড় বেশি প্রয়োজন। এইগুলো রেখে বাকি যে কোটাগুলো, বিভিন্ন রকমের কোটা নিয়ে কথা চলে, এগুলোর ব্যাপারে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী, দেশের স্বাধীনতার বিরোধী। তাহলে তারা কেন বিরোধিতা করতেছে? তার মানে প্রকারান্তরে এই 56% এই কোঠা, এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি, অসম্মান করতেছি। আমরা একটা ছেলে 100 মার্কের মধ্যে 80 মার্ক পাবে, এরপরে সে অ্যালাউ হবে। আরেকটা ছেলে 33 মার্ক পাবে, পাওয়ার পরে সে অ্যালাউ হবে। মেধার জায়গায় তো আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি, আমি তো ওই জায়গায় দাঁড় করাতে পারছি না। হ্যাঁ, বিশ্বের অনেক দেশে আপনি বলবেন, উদাহরণ দিবেন, সব স্টাডি আমার কাছে আছে। বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া, 55%। কিন্তু কারণ কি? মালয়েশিয়ায় 3টা জাতিগোষ্ঠী আছে, চাইনিজ মালয়, ভূমিপুত্রা, আর একটা ইন্ডিয়ান মালয়। ওদের মধ্যে ক্ল্যাশ বেঁধে যাবে, এই জন্য সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয়। কিন্তু কোঠা মানে এইরকম নয় তুই 100 মধ্যে 80 পাইলে তুই চান্স, আর তুই 33 পাইলেই চান্স, এরকম নয়। ওখানে একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে। কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক, হাস্যকর রূপে দাঁড়াইছে। এটা আমাদের জন্য অনৈতিক। 2 নম্বর বিষয়, প্রিয় ভাইরা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা, আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি, এটার দ্বারা আমাদের কি হচ্ছে? প্রিয় ভাই, প্লিজ আপনারা এইগুলো বিষয় ভাববেন। একটা ছেলে মাস্টার্স পাস করার পরে, এটা নতুন করে চেঞ্জ হয়েছে, মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায়, আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট
রেজাল্ট হয় নাই, আবেদন করলে প্রাইমারির চাকরি পায়। আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা, কোয়ালিফিকেশান, তার যে ওজন, তার যে মনন, তার যে মেধা, তার যে ভীষণ, তার যে মিশন, একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ের সেটা সম্ভব? আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে, কিন্তু আপনি মেয়েকে আগাতে যে আপনার জাতির ভবিষ্যৎকে পিছায় দিছেন। আমরা নারী বিদ্বেষী নই, ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, ইজ্জত কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। কিন্তু আমরা না ভেবে এই সকল বুমেরাং সিদ্ধান্ত দিয়েছিলাম, 10 বছর নিয়োগ হয়েছে, ওইগুলো তারও 50 বছর খেদমত করবে, 36 বছর। নতুন করে সিদ্ধান্ত নিয়ে আমি চেঞ্জ করলাম, অনার্স পর্যন্ত আনলাম, কিন্তু যে পয়জন ঢুকে গেল ওই পয়জনকে আপনি কীভাবে দূর করবেন? এই জন্য আমাদের এই বিষয়গুলা সুদৃঢ় সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। এই কোটা বিরোধী বা পক্ষে নয়, বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ বোঝার তৌফিক দান করেন।